বলতে বলতে ঘরে আগমন ঘটল কনক চাপা বেগমের। তিনি আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলেন। ছেলেকে ডেকে বললেন, কৌশিক, খেতে চল তো আব্বা। বলতে বলতে তার নজর পড়ল তুবার উপর। মেয়েটা কেমন বোকার মতো হাসি হাসি মুখ করে আছে। তুবাকে দেখে কনক চাপা বেগম বললেন, তুই এখানে? তোকে আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ময়না তোকে ডাকছে, জলদি নিচে যা। তুবা তড়িঘড়ি করে নামলো। নিজের পক্ষে এক লাইন মিথ্যে যুক্তি দাঁড় করিয়ে বলল, আসলে বড় মা, একটা পড়ায় একটু আটকে গেছিলাম আমি, তাই তোমার ছেলের কাছে বুঝতে এসেছিলাম। আমি এক্ষুনি নিচে যাচ্ছি। ডাহা এক মিথ্যে কথা বলেই দিল বোধর। কনক চাপা বেগম চিন্তিত স্বরে বললেন, আরে আস্তে, পড়ে যাবি তো। বলতে বলতে তিনিও ছুটলেন তোবার পেছনে। কৌশিক শান্ত চোখে তাকিয়ে দেখলো শুধু। ঘরটা ফাঁকা হতেই নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঠিক এমন সময়ে নজরে পড়লো বালিশের পাশে জর্জেটের একটা ওড়না সেখানে অবলীলায় পড়ে আছে। বেখেয়ালে কখন যে ওড়নাটা গায়ে থেকে পড়ে গেছে মেয়েটা খেয়ালই করেনি বোধহয়। কৌশিক ঝুঁকে ওড়নাটা তুলে নিল, এরপর সুন্দর করে সেটা হাতে পেঁচিয়ে নিল। কয়েক সেকেন্ড ওড়নাটার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পা বাড়ালো ঘরের বাইরে। ভুইয়া মঞ্জিলে বিরাজ করছে থমথমে আবহাওয়া। খাবার টেবিলে থমথমে মুখে বসে আছেন জামাল সাহেব। পুরো পরিবারের মধ্যে এই একজনের চেহারাতেই গুমট ভাব, বাকিরা সবাই বেশ স্বাভাবিক ভঙ্গিতেই খেয়ে চলেছে। বাড়ির কর্তারা খাওয়ার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা বলছেন। জামাল সাহেব গম্ভীর মুখে শুধু হা হুত ধরে যাচ্ছেন। কথায় কথা উঠল মমিতার বিয়ে প্রসঙ্গ। হুট করে আলাপচারিতা নিজের বিয়ের দিকে ঘুরে যেতেই ভয়ে ভয়ে চোখে কৌশিকের দিকে তাকালো মৌমিতা। এক অদ্ভুত কানেকশন আছে দুই ভাই বোনের মধ্যে। এই যেমন কৌশিক না তাকাতেই বুঝে গেল বোন তার করুণ চাহনি নিক্ষেপ করেছে। ভাতের লোকমা মুখে তুলতে তুলতে মৌমিতার দিকে তাকালো কৌশিক। দুই ভাই বোনের চোখাচোখি হতেই কৌশিক চোখের ইশারায় বোনকে আশ্বস্ত করলো, বিনা বাক্যে জানান দিল, চিন্তা নেই বোন, তোর ভাই আছে সাথে। সেই বাক্যবিহীন চোখের ভাষা বুঝে গেল মৌমিতা। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে খেয়ে গেল। জামাল সাহেব মেয়েকে রেখে ছেলেকে চেপে ধরলেন। কৌশিকের পছন্দ করা ডাক্তার পাত্রের বিষয়ে একে একে হাজারো প্রশ্নের দোকান খুলে বসলেন। এই যেমন ছেলে থাকে কোথায়, কোন হসপিটালের ডক্টর, ফ্যামিলিতে কে কে আছে, ইত্যাদি ইত্যাদি। কৌশিকও বেশ ধৈর্য নিয়ে একে একে জবাব দিয়ে যাচ্ছে। বোনের বিষয়ে কোনো রাগারাগি নয়, আপাতত মৌমিতাই কৌশিকের চিন্তার ঊর্ধ্বে। খাওয়ার এক পর্যায়ে কৌশিকের পাশে বসা তুবা একবার আর চোখে বাপ চাচাদের পরখ করে নিল। সবার নজর যার যার প্লেটে দেখে সুযোগ বুঝে নিজের পাতের ইলিশের টুকরোটা কৌশিকের পাতে তুলে দিল। কথা বলতে বলতে এক ফাঁকে প্লেটে নজর দিল কৌশিক। এরপর স্বাভাবিক ভঙ্গিতেই খাওয়া রেখে মাছের কাঁটা বাছতে শুরু করলো। এবারেতে এটা নতুন কিছু নয়, কোনো মাছেরই কাঁটা বাছতে পারে না তুবা। নিজে বেছে খেতে গেলে গলায় কাঁটা বাঁধিয়ে হসপিটাল দৌড়াতে হয়। এজন্য সব সময় নিজের ভাগ্যের মাছটা বাপ চাচাদের কারো পাতে অথবা কৌশিক মৌমিতার পাতে তুলে দেয় তুবা। মা চাচিদের ভরসা নেই, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। রিয়া আর নীরবকে তো আর বিশ্বাস করতে পারে না। তুবার সবচেয়ে বেশি ভরসার জায়গা নিজের বাবা আর কৌশিক ভাই। মাঝে মাঝে বড় চাচ্চুকেও ভরসা করে, তবে তাকে বেশি জ্বালানোর সাহস হয় না তুবার। তবে এই বাড়িতে বিষয়টা খুবই স্বাভাবিক হলেও স্বাভাবিকভাবে নিতে পারল না রাইমা। খাওয়া বাদ দিয়ে প্লেটে আঙুল ঘোরাতে ঘোরাতে দেখলো শুধু। সন্ধ্যায় তুবার করা অপমান সইতে না পেরে চলে যেতে চেয়েছিল এ বাড়ি থেকে, কিন্তু কনক চাপা বেগম ওকে আটকে দিয়েছেন। তুবা আর কৌশিকের এত খাতির কিছুতেই হজম হলো না রাইমার। প্লেটে আঙুল ঘোরাতে ঘোরাতে বাম হাতে ওড়নার কোনা মুঠো করে ধরলো। দাঁত কিরমির করে মনে মনে বলল, কাল শুধু কলেজে যাই তুবা, তোমাকে আমি দেখে নেব। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে বিয়ের আলাপচারিতাও শেষ হলো। আগামীকাল সন্ধ্যায় রাতুলকে তার পরিবার সমেত আসতে বললেন জামাল সাহেব। কৌশিক মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এবার সবকিছু সামাল দিতে পারলেই হলো, তাহলেই চিন্তামুক্ত। নিশুতি রাত, চারিদিকে শুনশান নীরবতা। এই মুহূর্তে পুরো শহর ঘুমে ভিবর। দূর থেকে শুধু দুই একটা গাড়ির হর্নের আওয়াজ কানে আসছে। সেকেন্ডের ব্যবধানে শব্দটা আবারও মিলিয়ে যাচ্ছে। ল্যাপটপে খটখট শব্দে কিছু টাইপ করে এন্টার চাপলো কৌশিক। কাজ শেষ। অবশেষে চাপ মুক্ত হতেই মাথা উঁচিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। মাথার ওপর সিলিং ফ্যানটা পাগলের মতো ঘুরছে, সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত গড়িতে সময় দেখে নিল কৌশিক।
রাত প্রায় 2:30 ছুঁই ছুঁই। গত কয়েকদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে ছেলেটা। ইমার্জেন্সি কাজটা সাবমিট করতে হলো বিধায় এত খাটুনি। তবে এবার আর শরীরে পোষাচ্ছে না, বড্ড বেশি ক্লান্ত লাগছে। চোখ ভর্তি ঘুম, অথচ বুকটা খালি, মনে হচ্ছে কি যেন নেই। ভাবতে ভাবতে মনে হলো ওর হৃৎপিণ্ডটাই তো নেই সাথে। ভাবতেই লম্বা এক ক্লান্তির নিঃশ্বাস ছাড়ল কৌশিক। ল্যাপটপটা বন্ধ করে দুর্বল পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। বারান্দাতে আসতেই আচমকা মুখোমুখি হলো মৌমিতার। মৌমিতা রাতুলের সাথে ফোনে কথা বলছিল। হুট করেই সামনে কৌশিককে দেখে কথা থামিয়ে দিল মৌমিতা। কৌশিক শান্ত চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, এরপর বিদ্রূপ সুরে বলল, নিজে তো একটা আমড়া কাঠের ঢেকি, কোনো কাজের নয়, কিন্তু ফোনের উপর পাশের মানুষটার তো কাজ আছে। সারাদিন হসপিটালে কামলা খাটবে আর রাতভর তোর পেছনে বেহুদা সময় নষ্ট করবে। ছেলেটাকে এবার নিস্তার দে, চুড়াইল। এই পর্যায়ে মৌমিতা খেপে গেল। খট করে ফোনটা কেটে নিচু স্বরে শাসিয়ে বলল, তবে স্কুল থেকে ফেরেনি ভাই, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম আমাকে অপমান করবি না, নিজেকে খুব কাজে মনে করি, সবচেয়ে বড় অপদার্থ তো তুই। আমি পদার্থ না অপদার্থ, সেটা তোর ভেবে কাজ নেই। আমি চাইলে 1 বছরের মাথায় তোকে ফুপু বানিয়ে দিতে পারবো। দেখতে চাস? চাই না, দয়া করে বাচ্চা মেয়েটার উপর আর জুলুম করিস না, ও ছোট। সেটা আমি বুঝে নেব। কৌশিকের তারা জবাব। মৌমিতার রাগ তর তর করে বাড়ল। জানে এই ছেলেকে কিছু বলে লাভ নেই, ও করবে সেটাই যেটা ওর মন চাইবে। তাই ওর কথা বাড়ালো না মৌমিতা, শুধু আঙুল তুলে ঝাড়ি মেরে বলল, এই তুই যা তো, নিজের চরকায় তেল দে। সেটাই দিতে যাচ্ছি, লাগলে বলিস। মানে পরামর্শ, তোর থেকে আমার অভিজ্ঞতা আবার বেশি। বাঁকা হেসে কথাগুলো বলে গটগট পায়ে তুবার ঘরের দিকে চলে গেল কৌশিক। পকেট থেকে চাবি বের করে লক খুলে সোজা ঢুকে পড়ল ঘরে। দরজা আটকাতে গিয়েও কিছু একটা ভেবে মাথা বের করলো, 2 আঙুলে তুড়ি বাজিয়ে বলল, ওই হাতি, বাইরেই তো আছিস, একটু দারোয়ানের দায়িত্ব পালন কর। কেউ আসলে আমাকে ফোন দিবি, ওকে? এইটুকু বলেই মৌমিতার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল। চোখ মুখ অন্ধকার করে বিড়বিড় করে বলল মৌমিতা, একটা অসভ্য বাদর। এক দফা ঝগড়া শেষে তুবার খাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো কৌশিক। সঙ্গে সঙ্গে চোখ দুটো স্থির হয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকপুকানি কয়েকশো গুণ বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে হচ্ছে জনম জনম ধরে গলায় এক ফোঁটা পানি পড়েনি। ফাঁকা ঢোক গিলে শুকনো গলা বেঝানোর ব্যর্থ চেষ্টা চালালো কৌশিক, কিন্তু কোনো লাভ হলো না। খাটের দিকে দৃষ্টি স্থির রেখে পায়ে পায়ে এগিয়ে গেল। তুবা তখন গভীর ঘুমে ভিভোর। স্কার্ট পরে ঘুমানোর ফলে ফর্সা পা দুটো হাঁটু পর্যন্ত উন্মুক্ত হয়ে আছে। পরনে টি শার্টটাও নড়াচড়ায় বেশ খানিকটা সরে গেছে, যার ফলস্বরূপ তুবার মাখনের মতো কোমল উদর সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই বাঁকানো নরম কোমল উদরে শক্তভাবে চোখ আটকে গেল কৌশিকের। বুকের ভেতর হাঁসফাঁস করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, এসে কি ভুল করলাম নাকি? এখন কি করব? মধ্যরাতে এমন মাতাল করা দৃশ্য পাগল করে দিচ্ছে কৌশিককে। বেহায়ামন বারবার বলছে, একবার ছুঁয়ে দেখ, তোরই তো বউ, তোর অধিকার আছে। মনের উস্কানির কাছে পরাজিত হয়ে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল কৌশিক। আলতো করে ছুঁতেই শুকনো গলা আরো শুকিয়ে এলো। এক পর্যায়ে তুবার ঘুমটা পাতলা হয়ে গেল। গলার কাছে গরম নিঃশ্বাস পড়ায় ঘুমের মধ্যে হাঁসফাঁস করে উঠল। মনে হচ্ছে ওর দেহ জুড়ে কোনো শক্ত হাতের বিচরণ চলছে। সেই সাথে দেহের ওপর ভারী কিছু অনুভব হচ্ছে। অনুভূতিটা ঘাড়ো হতেই ফট করে চোখ মেলে চাইল তুবা। উঠতে গিয়ে কারো বাহু বন্ধনে বাধা পড়ল। দেখতে পেল একটা পরিচিত হাত ওর উদর জুড়ে খেলা করছে। মানুষটা কে সেটা বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না তুবার, বরং মুখ না দেখেই ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আপনি এত রাতে এখানে কেন? শরীরে এনার্জি পাচ্ছি না জান, একটু চার্জ করতে এলাম।
তুবার প্রশ্নের বিপরীতে ফিসফিস করে জবাব দিল কৌশিক। তখনও তুবার গলদেশে জুড়ে চলছিল কৌশিকের ঠোঁটের বিচরণ। দুজন এত কাছাকাছি আসায় তুবার দেহটা অসাড় হয়ে এলো। ঘুমের বাকি রেস্টটুকু চোখ মুখে ছিল সেটুকুও উড়ে গেল। তুবা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হয়েছে তো, এবার ঘরে যান। হুম, সম্ভব নয়। কিন্তু কেন? এসেছিলাম ক্লান্ত দেখে একটু এনার্জি নিতে, কিন্তু ঘরে ঢুকতেই তুই আমাকে পাগল করে দিয়েছি। এখন আমার পুরোটা চাই। কৌশিকের কথার মানে বুঝতে পেরে আঁকতে উঠল তুবা। মনে পড়ে গেল গতবার ঘনিষ্ঠ হওয়ার কথা। সেই দিনের স্মৃতিচারণ করতেই অজানা ভয়ে বুক কেঁপে উঠল তুবার। বাঁচার তাগিদে থেমে থেমে বলল, এখন না, কাল আমার স্কুল আছে, অনেকদিন স্কুলে যাই না। তো তো মানে ঘুম না হলে আমি ক্লাসে মনোযোগ দেব কিভাবে? ক্লাসে আমার ঘুম পাবে না। দরকার নেই স্কুল যাওয়ার, আরও একদিন মিস দিবি। অসম্ভব। মৃদু স্বরে চেঁচিয়ে উঠল তুবা। এই পর্যায়ে তুবার গলদেশ থেকে মুখ তুলল কৌশিক। তুবার চোখের দিকে গভীর চোখে তাকালো, কাতর কণ্ঠে বলল, প্লিজ চান, 2টো রাত নির্ঘুম কাটিয়েছি, শরীরটা মারাত্মক ক্লান্ত। তুমি ছাড়া আমি কোথাও এনার্জি পাই না। তুবা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এই আকতিকে কিভাবে ঠেলে দেবে মেয়েটা? এত কঠিন তো তুবা নয়। এক বুক সংশয় নিয়ে কৌশিকের চোখে চোখ রাখলো তুবা। কয়েক সেকেন্ড চোখে চোখে কথা আদান প্রদান হলো। কৌশিকের মুহূর্তেই পড়ে নিল তুবার চোখের ভাষা। এরপর ঠোঁট কামড়ে বলল, ভয় নেই জান, তোকে ব্যথা দেব না। আমি যথাসম্ভব সংযত থাকব। কৌশিকের সান্ত্বনার বাণী মনে গেঁথে গেল তুবার। ভেতর থেকে ভয় ডর সব নিমিষেই উধাও হয়ে গেল। তুবার 2 হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরল। নিজ উদ্যোগে পুরো উষ্টে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। সারা পেয়ে খুশি হলো কৌশিক। মেতে উঠল পরম উন্মাদনায়। আদরে আদরে ভরিয়ে দিল তুবার ছোট্ট দেহ। নারী দেহের প্রতিটি ভাগ ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো। কৌশিকের পাগলামিতে দিশেহারা তুবা অস্থির হয়ে উঠল ভীষণ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা তপ্ত নোনা জল। অত্যাধিক সুখে পাগল প্রায় অবস্থা। শেষ মুহূর্তে শোনা গেল কৌশিকের আকুল ভরা কাতর কণ্ঠ, তুই আমার আরাম জান, তোর মাঝে আমি এক পৃথিবী সমান আরাম খুঁজে পাই। এত সুখ কেন দিস বলতো? এই সুখের নেশায় আমি যে বেহায়া হয়ে যাচ্ছি, একদিন হয়তো পাগল হয়ে যাব। তুবা চোখ তুলে তাকাতে পারল না। ভীষণ লজ্জা লাগছে। এত কিছুর পরেও মেয়েটা লজ্জা ভাঙেনি। তুবা নজর লুকিয়ে মিনমিন করে বলল, তাতে কি, আপনি পাগল হলেও আমার, সুস্থ হলেও আমার। তুবার জবাবে কৌশিক বেজায় সন্তুষ্ট হলো। সেই সন্তুষ্টির ঝলক হাসির মাধ্যমে ছড়িয়ে পড়ল চোখে মুখে। তুবার কানের কাছে মুখ নামিয়ে অত্যন্ত নিচু কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, তুই কিন্তু অনেক টেস্টি আছিস জান। লাইক এ টেস্টি ডেজার্ট, আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট। কৌশিকের এহেন লাগাম ছাড়া কথায় কান গরম হয়ে উঠল তুবার। ফর্সা নাকের ডগা লালচে রং ধারণ করলো। অত্যাধিক লজ্জায় হাঁসফাঁস করে উঠল। লজ্জা থেকে বাঁচতে কৌশিকের গলাতেই মুখ ডুবিয়ে দিল। আজ সকাল থেকেই আবহাওয়া বেজায় গরম। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বোধহয় সূর্য মহাশয় বেজায় ক্ষেপে আছে। অকারণে রাগ ঝাড়ছে পৃথিবীবাসীদের ওপর। রাগের উত্তাপে ঝলসে দিচ্ছে মানবদেহ। ঘামে ভেজা মুখটা রুমাল দিয়ে মুছে সেটা আবার ব্যাগে রাখলো তুবা। গলার কাছটা ঘামে ভিজে চিপচিপে হয়ে আছে। নীল সাদা রঙের স্কুল ইউনিফর্মটা ঘামে ভিজে শরীরের সাথে লেপটে গেছে। ক্লাসরুমে ফ্যানের নিচে বসেও শান্তি পাচ্ছে না। কেমন হাঁসফাঁস হাঁসফাঁস লাগছে। ভাগ্যিস ক্লাসে এখনো টিচার আসেনি, না হলে পড়ায় মনোযোগ দিত কিভাবে। তুবাকে এমন মোচড়ামুচি করতে দেখে পানির বোতলের মুখ খুলে এগিয়ে দিল রিমি। নিজেও টিস্যু নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, পানি খা, ভালো লাগবে। তুবা জবাব দিল না। রিমির হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পুরো বোতলের পানি পেটে চালান করে দিল। এরপর বোতলটা রিমিকে এগিয়ে দিয়ে বলল, এত ভ্যাপসা গরম কেন বলো তো? বৃষ্টি আসবে নাকি? হতেই পারে, কাল রাতে আবহাওয়ার খবর দেখলাম, টানা 1 সপ্তাহ বৃষ্টি হওয়ার কথা। তুবার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। এমনিতেই বেশ অনেক দিন স্কুল মিস করে ফেলেছে। এখন বৃষ্টি বাদল শুরু হলে আবারও মিস
দেয়া লাগবে, সামনে পরীক্ষা, এভাবে ফাঁকিবাজি করলে রেজাল্ট বড় সড়ো একটা রসগোল্লা পাবে। এরপর ওর মা বাঁশ বাগান থেকে চিকন কঞ্চি কেটে এনে পিঠের উপর ভাঙবে। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুবার। ঠিক এমন সময় সেখানে আগমন ঘটল নীরবের। হাতে 3টে টাইগারের ক্যান, দেখেই বোঝা যাচ্ছে মাত্রই ফ্রিজ থেকে বের করে আনা। লম্বা লম্বা পায়ে সোজা তুবার পাশে দাঁড়িয়ে 2টো ক্যান বেঞ্চের উপর রাখলো নীরব। এরপর একটা ক্যান রিমির দিকে ঠেলে দিয়ে অন্যটার মুখ খুলে তুবার সামনে ধরলো। তুবার ক্লান্ত পরিশ্রান্ত মুখের দিকে একবার তাকিয়ে ওর মাথায় আলতো করে হাত রাখলো নীরব। চিন্তিত স্বরে প্রশ্ন করলো, ঠিক আছিস তুই? খুব গরম লাগছে। নীরবের কপালে 2-3টা চিন্তার ভাঁজ পড়ল। দুজন ভাই বোনের মধ্যে সম বয়সের পার্থক্য খুব বেশি নয়। হিসাব করলে নীরব গুনে গুনে তুবার চাইতে 7 মাসের বড়। তবে দিন মাস যতই হোক, ভাইয়ের দায়িত্ব সব সময় বেশি। এই যেমন এই মুহূর্তে বোনের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ছেলেটার। ভাবতে ভাবতে নীরব আর চোখে তাকালো রিমির দিকে। মেয়েটার অবস্থাও করুণ, ফর্সা 2 গাল লাল হয়ে গেছে। নীরব হুট করেই তুবার হাত ধরে বলল, চল, লাইব্রেরিতে যাই। আজ ক্লাস করব না, এখানে থাকলে তোর মাথা ব্যথা শুরু হয়ে যাবে। নীরবের প্রস্তাবের বিপরীতে ছোট ছোট চোখে তাকালো তুবা। কিছু বলতে যাবে, তার আগেই ওর মুখের কথা কেড়ে নিল রিমি। বলল, হাদারাম, সামনে পরীক্ষা, ক্লাস মিস দিলে পরীক্ষায় ডাব্বা পাবো আমরা। তোর মাথা যে পুরো ফাঁকা সেটা আবারও প্রমাণ করলি। নোট নিয়ে নেব বন্ধুর থেকে, এবার চল। রিমি গো ধরে বসে রইল। নীরবের ওপর থেকে রাগ এখনো কমেনি ওর। সেই রাগের রেশ ধরে জেদি কণ্ঠে বলল, যাব না, তুই যা। রাগে চোয়াল জোড়া শক্ত হয়ে গেল নীরবের। শক্ত চোখে তাকালো রিমির দিকে। তুবা শুধু দুজনকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কাহিনী বুঝতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। রিমির হাত টেনে ধরে যেতে যেতে বলল, গরমে আমার মাথা ধরে গেছে, চল তো একটু হাওয়া খেয়ে আসি। তুবার টানাটানিতে অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো রিমির। তবে যাওয়ার পূর্বে ঘাড় ঘুরিয়ে রবিনকে ডেকে বলল, আজকের ক্লাস নোটটা দিও তো। রবিন, আমি বাইরে আছি। বিপরীতে রবিন হেসে মাথা দোলালো। তুবা আর দেরি করলো না, এক প্রকার টানতে টানতে রিমিকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। পেছনে এক হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ দাঁড়িয়েছিল নীরব। অত্যাধিক রাগে চোখ দুটো লাল হয়ে গেছে, মাথার 2 পাশ দিয়ে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। এক পলক রবিনের দিকে শক্ত চোখে তাকিয়ে হন হন করে হাঁটা দিল লাইব্রেরির দিকে। ক্লাস টাইম হওয়ায় পুরো লাইব্রেরি এখন ফাঁকা। তাছাড়া এটাই শেষ ক্লাস, এরপর ছুটি হয়ে যাবে। পুরো লাইব্রেরি ফাঁকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো তুবা। দৌড়ে চলে গেল খোলা জানালার দিকে। দক্ষিণ দিকের বিশাল বড় জানালার কাছে দাঁড়াতেই এক মুঠো শীতল হাওয়া শরীরে আছড়ে পড়ল। প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল তুবা। এই লাইব্রেরিতে রুমটাকে নিজের ছায়ায় আবৃত করে রেখেছে একটা কৃষ্ণচূড়া গাছ। গাছটা বহু বছরের পুরনো। ডালপালা শাখা প্রশাখা বেশি হয়, বেশ খানিকটা জায়গা জুড়ে ছায়া পড়ে। বর্তমানে গাছটা টকটকে লাল রঙের ফুলে সেজে আছে। তুবার খুব পছন্দ কৃষ্ণচূড়া ফুল। ফুলে সজ্জিত গাছের দিকে তাকালে মুগ্ধ হয়ে যায়। এই যেমন এখন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বেখেয়ালে কখন যে কাদের ব্যাগটা টেবিলের কোনায় ফেলে দিয়েছে সেটাও খেয়াল করেনি। চোখ ধাঁধানো রক্ত লাল কৃষ্ণচূড়া বরাবরই তুবার মনোযোগ কাড়ে। এর মাঝে রিমি একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করলো, আজকে কৌশিক ভাই আসবে তোকে নিতে? তুবার ধ্যান ভাঙলো, তবে নজর সরল না। গাছ ভর্তি লাল ফুলগুলোর দিকে তাকিয়ে জবাব দিল, আজ বোধহয় আসতে পারবে না, সকালে খুব সাজগোজ করে বেরিয়েছে, বলল জরুরি কোনো কাজ আছে, তবে কি কাজ সেটা বলেনি। মানে আজ সে ভার্সিটিতে যায়নি? না। তাহলে ফিরতে নিশ্চয়ই দেরি হবে। হয়তো। এই পর্যায়ে লাফিয়ে উঠল রিমি। তড়িঘড়ি করে হাতের বইটা টেবিলে রেখে চেঁচিয়ে উঠল, তাহলে চল ঘুরতে যাই, শুধু তুই আর আমি, খুব মজা হবে। তুবা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। ঘাড় ঘুরিয়ে রিমির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এই গরমে ফ্যানের বাতাসেও টিকতে পারছি না, এখন বাইরে গেলে বেগুন পোড়া হয়ে বাড়ি ফিরতে হবে। কথা বলার এক পর্যায়ে আচমকা তুবা নিচের পেটে সামান্য ব্যথা অনুভব করলো। সঙ্গে সঙ্গে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। যেতে যেতে বলল, একটু দাঁড়া তো, আমি আসছি।
রিমি জবাব দিল না, হয়তো না বলতেই কারণটা বুঝে গেছে, তাই চুপচাপ বেঞ্চে বসে বইটা পড়তে শুরু করলো। সেকেন্ডের ব্যবধানে আচমকা সেখানে হাজির হলো নীরব। রিমির হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল একদিকে। হঠাৎ নীরবের এহেন কাণ্ডে হক চকিয়ে উঠে দাঁড়ালো রিমি। অবাক হয়ে তাকাতেই দৃষ্টিগোচর হলো নীরবের আগুন লাল চোখ। রিমির রাগ হলো, রাগে দাঁত খিচে মৃদু চেঁচিয়ে উঠল, এসব কি ধরনের অসভ্যতা নীরব? নীরব হুট করে রিমির গাল চেপে ধরলো, একদম শক্ত করে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। অত্যাধিক রাগে গর্জে উঠে বলল, রবিনের সাথে কি তোর? হ্যাঁ, রবিনের সাথে কি? কি সব আলতু ফালতু প্রশ্ন? এটা আমার উত্তর নয়। নীরবের দফায় দফায় ধমকে রাগ বাড়ল রিমির। এক ঝাড়ি মেরে নীরবের হাত সরিয়ে দিয়ে বলল, এমন কেন করছিস তুই? আমি জবাব চাই রিমি। বেশ, তবে শোন, তোর সাথে আমার যা, রবিনের সাথে তাই। জবাব পেয়েছিস? ধীরে ধীরে নীরবের চোয়াল লোহার মতো শক্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড রিমির দিকে শক্ত চোখে তাকিয়ে রইল। এরপর আচমকাই রিমিকে দেয়ালের সাথে ঠেসে ধরে ওষ্ঠপুট নিজের দখলে নিয়ে নিল। হঠাৎ নীরবের এহেন আচরণে ভরকে গেল রিমি। থমকে গেল হৃদস্পন্দন, অসাড় হয়ে আসলো পাডুতো। মস্তিষ্কের প্রতিটি নিউরন জ্বলে উঠল। রিমি সজোরে ধাক্কা দিল নীরবের বুক বরাবর, কিন্তু এক চুলও নাড়াতে পারল না। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল রিমি। শেষে কোনো উপায় না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রিমির কান্নার আওয়াজ কানে আসতেই হুট করে ওকে ছেড়ে দিল নীরব। এক আঙ্গুলে ঠোঁট মুছতে মুছতে বলল, ভবিষ্যতে তিরিং বিরিং করার আগে আজকের দিনটা মনে করবি, তাহলে মনে পড়ে যাবে আমি তোর কি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই হন হন করে বাইরের দিকে হাঁটা দিল নীরব। রিমি হতবম্ব হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। এরপর দুই হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। রাগে দুঃখে ঘৃণায় শরীর জ্বলে গেল। রিমি কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। লম্বা বারান্দায় আসতেই মুখোমুখি হলো রাইমার। রাইমার ছোট্ট একটা প্লাস্টিকের পাখা দিয়ে বাতাস করছিল, চোখে মুখে চমৎকার হাসি। রিমিকে এমন কাঁদতে কাঁদতে দৌড়াতে দেখে প্রশ্ন করলো, আরে রিমি, তুমি কাঁদছো কেন? রিমি জবাব দিল না, হাতে তালু দিয়ে চোখ মুছে ছুটে বেরিয়ে গেল। এর মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তুবা। তবে বাইরে এসে পুরো লাইব্রেরি ফাঁকা দেখে বেশ অবাক হলো। রিমিকে খুঁজতে খুঁজতে দরজার কাছে আসতে দেখা হলো 40 ঊর্ধ্ব বয়সী একজনের সাথে। তিনি এই স্কুলের লাইব্রেরিয়ান। পারিবারিক সূত্রে তুবাকে বেশ ভালো করেই চেনে তিনি দরজার সামনে তুবাকে দেখে বলে উঠলেন, আরে মামুনি, তোমাকেই খুঁজছি। তোমার হাজবেন্ড তো গার্লস কমন রুমে অপেক্ষা করছে তোমার জন্য। কী সব সারপ্রাইজ নাকি প্ল্যান করেছে? আমাকে বলল তোমাকে খুঁজে পাঠিয়ে দিতে। স্বামী নামটা শুনেই দিন দুনিয়ার কথা ভুলে বসলো তুবা। মুখ ফুটে উঠলো চওড়া হাসি। সঙ্গে সঙ্গে দিক বেদিক বলে ছুট লাগালো কমন রুমের দিকে। সারাদিনের ভ্যাবসা গরমের পর আকাশ নিজের রূপ বদলে নিয়েছে। সুবিশাল আকাশ জুড়ে থোকা থোকা মেঘ রাশি উড়ে বেড়াচ্ছে। কালচে মেঘগুলো একে অপরের সাথে মিশে বিশাল মেঘমালায় রূপ নিচ্ছে। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। আকাশের গতিবিধি তো তাই বলে। দিন পেরিয়ে রমণীর বুকে আধার নেমেছে কিছুক্ষণ আগে। সারাদিন ছোটাছুটির পর ক্লান্ত দেহটা টেনে নিয়ে বাড়িতে প্রবেশ করলো কৌশিক। হাতে একটা স্বচ্ছ ফাইল, ভেতরে কাগজপত্রগুলো ফাইল ভেদ করে স্পষ্ট দেখা যাচ্ছে। গরম থেকে বাঁচতে শার্টের 2-3টা বোতামও খুলে রেখেছে। এমনই এলোমেলো ক্লান্ত মুখে বসার ঘরে পা রাখলো কৌশিক। তবে সামনে নজর ফেলতেই ওর সমতর ভ্রুতে কয়েকটা ভাঁজ পড়ল। পুরো পরিবার একসাথে ড্রয়িং রুমে উপস্থিত। তবে সবচেয়ে বেশি কৌশিকের নজর কাড়ল ময়না বেগম। তিনি সোফায় বসে আঁচলে মুখ চেপে কাঁদছেন। তাকে ঘিরে দুই জা বসে সান্ত্বনা দিচ্ছে। অপরদিকের সোফায় নীরব মাথা নিচু করে বসে আছে। এই ভর সন্ধ্যায় আবার রিমিকেও দেখা যাচ্ছে। হুট করেই বাড়ির এমন ছন্নছাড়া পরিবেশ ঠিক বোধগম্য হলো না কৌশিকের। মনের ভেতর কৌতূহল হু হু করে বাড়ল। এই কৌতূহলের রেশ ধরে ক্লান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কৌশিকের আওয়াজ পেয়ে একজোটে সবাই তাকালো দরজার দিকে। ভাইকে দেখে মৌমিতা যেন দেহে প্রাণ ফিরে পেল। দুরন্ত পায়ে ছুটে গিয়ে কৌশিকের সামনে দাঁড়িয়ে বলল,
কথাটা সোজা মস্তিষ্কে গিয়ে সজোরে আঘাত লাগলো কৌশিকের। কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিল যেন। একদম অনুভূতিহীনের মতো শূন্য চোখে তাকিয়ে রইল। সেকেন্ডের ব্যবধানে মস্তিষ্ক সচল হতেই বুকের ভেতর ছ্যাদ করে উঠল কৌশিকের। হাতের ফাইলটা শব্দ করে মেঝেতে পড়ে গেল, চোখে মুখে অবিশ্বাস। খুঁজে পাওয়া যাচ্ছে মানে কি? স্কুলেই তো ছিল। স্কুলে ছিল, কিন্তু ছুটির পর আমরা ওকে পাইনি ভাইয়া। তখন থেকেই খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই। মৃদু কণ্ঠে বলে উঠল রিয়া। কথা শেষ হতেই দুই হাতে চোখ মুছল। কৌশিকের দম আটকে আসলো, বুকের ঠিক মাঝ বরাবর শ্বাস আটকে গেল। দম নিতে না পেরে হাঁসফাঁস করে উঠল। হাঁপানোর মতো করতে করতে এক হাতে বুক ডলল। ভেতরটা ভীষণ জ্বলছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। এক অদৃশ্য হাত শক্ত করে গলা চেপে রেখেছে। কৌশিক হাঁসফাঁস করতে করতে আচমকাই পাশে রাখা ফুলের টপটা লাথি মেরে ফেলে দিল। কাচের টপটা পাকা ফ্লোরে পড়তেই ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল চারদিকে। কৌশিক হুঙ্কার ছেড়ে গর্জে উঠল। সেই বিকাল থেকে তুবাকে পাওয়া যাচ্ছে না, আর এই কথা আমি এখন শুনছি। কৌশিকের তর্জন গর্জনে কেঁপে উঠল পুরো ভুইয়া মঞ্জিল। জামাল সাহেব গমগমে সুরে বললেন, এমন চটপট দেখানোর মানে কি? আমরা এমনিতেই চিন্তায় আছি, আর চিন্তা বাড়িও না। বসে বসে চিন্তা না করে খুঁজতে তো বের হতে পারতে। তোমার মনে হয় আমি খুঁজিনি? স্কুল সহ চেনা চেনা সব জায়গায় খুঁজেছি, না পেরে থানায় পর্যন্ত গিয়েছি, কিন্তু 24 ঘন্টা না হলে ওরা কাউকে কেস ফাইল করবে না। বুঝতে পারছো না কত চাপের মধ্যে আছি আমি? কৌশিক আর বাপের সাথে তর্ক করে সময় ব্যয় করলো না। যেভাবে ক্লান্ত শরীরে বাড়িতে ঢুকেছিল ঠিক সেভাবেই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতের নির্জনতা গ্রাস করে নিয়েছে পুরো পৃথিবী। অন্ধকারের কালো চাদরে মুড়িয়ে আকাশে টিমটিমে আলোর মতো ছোট্ট চাঁদের লাইট জ্বালিয়ে দিয়েছে। দুর্বল চাঁদের মিটিমিটি আলো আশেপাশের পরিবেশ দেখার জন্য উপযুক্ত নয়। তবুও অন্ধকারের বুক চিরে দিক বেদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে কৌশিক। চোখে মুখে আতঙ্ক, বুকে জমেছে সহস্র কোটি ভয়। ভয় ডর সব পেছনে ফেলে দুরন্ত কদম ছুটিয়ে চলেছে স্কুলের দিকে। আকাশের মৃদু মেঘ এবার অল্প স্বল্প গর্জন শুরু করেছে। এই মুহূর্তে না হলেও শেষ রাতে ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামবে। ছুটতে ছুটতে সোজা স্কুলের গেটে এসে পৌঁছালো কৌশিক। দারোয়ান গেট তালা দিয়ে বাড়ি যাওয়ার বন্দোবস্ত করছিল। কৌশিক জোরে জোরে শ্বাস টেনে বলল, গেট খুলুন, আমি ভেতরে যাব। আচমকা কারো কথা শুনে পেছন ফিরল দারোয়ান। এরপর চোখ মুখ কুঁচকে বলল, এই রাতের ভিতরে গিয়ে কি করবেন সাহেব? দরকার আছে, আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ভেতরে চেক করব। কিন্তু ভেতরে তো কেউ নেই, স্কুল ছুটির পর সবাই বাড়ি চলে গেছে, স্কুল এখন পুরো ফাঁকা। তাড়াহুড়োর সময় দারোয়ানের অপ্রয়োজনীয় কথায় চরম বিরক্ত হলো কৌশিক। জোরে একটা শ্বাস টেনে বলল, দেখুন, আমি জানি সবাই চলে গেছে, তবুও একবার চেক করতে হবে। আপনি গেট খুলুন। কৌশিকের কথা যেন দারোয়ানের গায়েই লাগলো না। পাশ থেকে ছোট্ট টিফিন বক্স তুলতে তুলতে বলল, আকাশে মেঘ জমেছে সাহেব, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ভেতরে কেউ নেই, আপনি কালকে আসুন। কৌশিকের রাগ এবার সপ্তাহে আসমান ছুঁয়ে গেল। মনের ভয়, সংশয়, ব্যাকুলতার রাগ সব মিশিয়ে ভেতরটা জ্বলে উঠল। আচমকাই দারোয়ানের কলার চেপে ধরে গর্জে উঠল, শালা, ফাইজলামো করিস আমার সাথে? আমার বউ হারিয়ে গেছে, ওকে খুঁজে না পেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, আর তুই বলছিস কালকে আসতে? তোর এত বড় কলিজা! আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আরে রাখ তোর বাড়াবাড়ি, গেট খোল, না হলে এখানেই মেরে পুঁতে রেখে দেব। বাঘের মতো গর্জন তুলে হুঙ্কার ছাড়ল কৌশিক। দারোয়ানের নাক বরাবর ঘুষি দেওয়ার জন্য হাত তুলতেই দারোয়ানটা একটু ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন, খুলছি। কুইক! তাড়া দিল কৌশিক। দারোয়ান কোনো মতে গেটটা খুলে কৌশিক দৌড়ে ঢুকে গেল স্কুলের ভেতরে। দুরন্ত পায়ে প্রতিটা ক্লাসরুম, কমন রুম চেক করলো। লাইব্রেরিতে গিয়েও দেখলো, কিন্তু তুবা কোথাও নেই। এই পর্যায়ে শরীরের শক্তি ফুরিয়ে গেল যেন। ক্লান্ত দেহে দুশ্চিন্তায় মরণ সমান যন্ত্রণা অনুভব হলো।
শক্তিহীনের মতো স্কুলের মাঠে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করলো, তুবা জান প্লিজ ফিরে আয়। তোকে ছাড়া বাঁচতে পারি না বলে বারে বারে হারিয়ে যাস। আমার বুকটা যে পুড়ে যায় সেটা বুঝিস না। ফিরে আয় জান, আমি আর টেনশন নিতে পারছি না। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, ল্যাম্পপোস্টের নিয়ন বাতি ধিকে ধিকে জ্বলছে। সেই আলোতে সামনের সাইনবোর্ডের লেখাগুলো আবছা দেখা যাচ্ছে, কাজী অফিস। নামটা চোখে পড়তেই অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। বাঁচার জন্য প্রাণপণে ছোটাছুটি শুরু করলো, কিন্তু সেই স্থান থেকে এক পাও নড়তে পারলো না। পারবে কিভাবে? তুবার হাত যে শক্ত করে চেপে ধরে আছে সিফাত, চোখে মুখে তার চওড়া হাসি। তুবার যে হাতে ব্যথা লাগছে সেদিকে সিফাতের বিন্দু মাত্র খেয়াল নেই। তার ধ্যান জ্ঞান জুড়ে এখন শুধুই কাজী অফিস। তুবা ছাড়া না পেয়ে এবার শব্দ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ ছাড়ুন, আমি বাড়ি যাব। যাবে তো অবশ্যই, তবে তার আগে আমরা বিয়ে করব। গলায় মালা জড়িয়ে পরিবারের সামনে গিয়ে দাঁড়াবো। তোমার মাথায় যেন বিকট শব্দে বজ্রপাত ঘটল। বৃষ্টি আসার আগেই ভেতরে ভেতরে ঝড় শুরু হয়ে গেল। থরথরিয়ে কেঁপে উঠল পুরো শরীর। তুবা ঝরানো গলায় বলল, এমন কেন করছেন সিফাত ভাই? আপনি তো এমন ছিলেন না। ছিলাম না, হয়ে গেছি। তোমার জন্যই এমন হয়েছি। কি করবো বলো? কিছুতে ভুলতে পারছি না তোমাকে। ভিতরে ভিতরে মরে যাচ্ছি আমি। তোমাকে হারানো সম্ভব নয়। তার চেয়ে বড় চলো আমরা বিয়ে করে নিই। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি ভালোবাসি না আপনাকে, হাত ছাড়ুন আমার। বলেই হাত মোচড়াতে লাগলো তুবা। তবে সিফাত এতটাই শক্ত করে ধরেছে যে হাতের বাঁধন বিন্দু মাত্র ঢিল করতে পারলো না তুবা, বরং অতিরিক্ত মোচড়ামুচড়িতে হাতের কবজি লালচে রং ধারণ করলো। সিফাত তুবার বৃথা চেষ্টা দেখে হেসে বলল, লাভ নেই তোবা, আজ আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তোমার নিস্তার নেই। এই পর্যায়ে রেগে গেল তুবা। বুকের ভেতর একরাশ ভয় চেপে গর্জন দিয়ে উঠল, ভুল করছেন সিফাত ভাই। আজকের এই ভুলের জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। সিফাত এবার হো হো করে হেসে দিল। সেই হাসি দেখে তুবার গা গুলিয়ে উঠল। সিফাত কয়েক দফা হেসে চোখ মুখ শক্ত করে বলল, কি করবে তুমি? মারবে মারো, তোমার হাতে মার খেতেও আমি রাজি। আমি কিছুই করব না, যা করার আমার স্বামী করবে। তুবার মুখে স্বামী শব্দটা শুনে চমকে উঠল সিফাত। ভ্রুদয় সামান্য কুঁচকে গেল। কিছুটা অবাক সুরে বলল, তোমার স্বামী আসলো কোথা থেকে? তোমার স্বামী তো একটু পরেই আমি হব। তুবা ঠোঁটে তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে বলল। সিফাত চমকালো বোধহয়। চোখের দৃষ্টিতে এক রাশ বিস্ময় দেখা গেল। কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে রইল। এর পরপরই বাঁকা হেসে বলল, ভালোই মিথ্যা সাজিয়েছ। তোমাদের বিয়ে হলে জামাল মামা নিশ্চয় আমাকে বলতো। এসব ঠুনকো অজুহাত দিয়ে বাঁচতে পারবে না তোবা। আজ তোমার আমাকে বিয়ে করতেই হবে। বলেই তুবাকে টেনে হিচড়ে কাজী অফিসের দিকে নিয়ে যেতে লাগলো। ভয়ে আতঙ্কে দেহ অসাড় হয়ে আসলো তুবার। কি করবে এখন সে? কিভাবে বাঁচবে এই বিপদ থেকে? মনে মনে খুব করে চাইলো কৌশিক এসে ওকে বাঁচিয়ে নিক, কিন্তু সেই বা কিভাবে জানবে তুবা এখানে আছে? কোনো উপায়ন্তর না পেয়ে সিফাতের হাত কামড়ে ধরলো তুবা। কামড়টা এতই জোরে দিয়েছে যে দাঁতগুলো খচ করে চামড়া ভেদ করে ভিতে গেল। আচমকা হাতে তীক্ষ্ণ ব্যথা অনুভব হতেই ঝাটকা মেরে হাত ছেড়ে দিল সিফাত। তুবা এটাই চাইছিল। ছাড়া পেতেই চোখ মুখ বন্ধ করে ছুট লাগালো উল্টো পথে। পেছন থেকে সিফাত চেঁচিয়ে উঠল। চিৎকার করে কথাগুলো বলে তুবার পিছু নিল সিফাত। তবে সিফাতের কোনো কথাই কানে তুলল না তুবা। এই মুহূর্তে ওর একটাই উদ্দেশ্য, সিফাতের থেকে নিজেকে বাঁচানো। তুবা ছুটতে ছুটতে বাড়ির পথ ধরল। খানিক দূর গিয়ে হঠাৎ মস্তিষ্কের বাতি জ্বলে উঠল। সিফাত একজন ছেলে মানুষ, ওর সাথে দৌড়ে তুবা বেশিক্ষণ টিকতে পারবে না। এখান থেকে বাড়ি অনেকটা দূরে। এত রাস্তা দৌড়াতে গেলে নিশ্চিত সিফাতের হাতে ধরা পড়ে যাবে। তাহলে বাঁচতে হলে অন্য রাস্তা ধরতে হবে। ওকে খুঁজে না পেয়ে বাড়ির সবাই নিশ্চয়ই স্কুলে খোঁজ করতে এসেছে। আর কেউ না হলেও কৌশিক নিশ্চয়ই এসেছে। তুবার মন বলছে কৌশিক স্কুলেই তুবার পথ চেয়ে বসে আছে। মনের ভেতর এক অধম্য আশা নিয়ে তুবা পা ঘোরালো স্কুলের রাস্তায়।
ওর থেকে প্রায় 15-20 হাত দূরে সিফাত। তুবা জান হাতে নিয়ে দৌড় লাগালো। ও সঠিক জানে না স্কুলে আদৌ কৌশিক আছে কিনা। হয় আজ নিজের বিশ্বাসের কাছে জিতে প্রাণে বেঁচে যাবে, না হলে সারা জীবনের জন্য গায়ে কলঙ্কের দাগ লাগবে। এমন আকাশ কুসুম ভাবতে ভাবতেই স্কুলের কাছাকাছি চলে এলো তুবা। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে দূর থেকে কাউকে দেখতে পেল। স্কুলের লোহার গেটের সামনে পাথরের মতো বসে আছে কেউ। পিচ ঢালা রাস্তায় দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছে। দূর থেকে দেখেও চিনতে বিন্দু মাত্র সময় লাগলো না তুবার। অত্যাধিক আতঙ্কের মাঝেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুবা ছুটতে ছুটতে চিৎকার করে উঠল, কৌশিক ভাই! আচমকা চিকন কণ্ঠে পরিচিত ডাক শুনে চমকে মাথা তুলে তাকালো কৌশিক। দূর থেকে তুবাকে ছুটে আসতে দেখে শুকনো ঢোক গিলল। শুকিয়ে যাওয়া বুকটায় একটু শীতল হাওয়া লাগলো যেন। দেহে হারিয়ে যাওয়া শক্তি হুট করেই ফিরে পেল। তড়িৎ গতিতে উঠে ছুট লাগালো তুবার দিকে। কাছাকাছি আসতেই তুবা আছড়ে পড়ল কৌশিকের বুকে। কৌশিক শক্ত করে আগলে ধরল নিজের সাথে, তবে কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। অত্যাধিক ভয়, আতঙ্ক আর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। কৌশিকের বুকটা মুচড়ে উঠল তুবার জ্ঞানহীন শুকনো মুখ দেখে। আশেপাশে তাকিয়ে দেখলো সন্দেহজনক কাউকে চোখে পড়ে কিনা, কিন্তু কাউকে তেমন চোখে পড়লো না। চোখে পড়বে কিভাবে? তুবার মুখে কৌশিক ভাই ডাক শুনে আসামি তো আগেই পালিয়েছে। এখানে আর সময় ব্যয় না করে ছটপট তুবাকে কোলে তুলে নিল কৌশিক। এরপর দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। পুরো ভুইয়া মঞ্জিলে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ছোট আদরের দুলারির এহেন করুণ অবস্থা কেউই মানতে পারছে না। শুরুতে জ্ঞান না থাকলেও ঘণ্টাখানেক পর তুবার জ্ঞান ফিরেছে। সেই তখন থেকে নিজের মাকে ঝাপটে ধরে কেঁদে চলেছে মেয়েটা। কান্নার দাপটে মুখ থেকে কথাও বের হচ্ছে না। জামাল সাহেবের বহু প্রশ্নের পর শুধু এইটুকু বলেছে সিফাতকে জোর করে তুলে নিয়ে গেছিল বিয়ে করতে। এর বেশি আর কিছু বলেনি তুবা। বলবে কিভাবে? এই মুহূর্তে সে যে কেঁদে কেটে মায়ের বুক ভাসাতে ব্যস্ত। তুবার ওই এক লাইনের স্বীকারোক্তি শোনার পরই বাড়ি থেকে বেরিয়ে গেছে কৌশিক। মৌমিতার হাজার বারণও শুনেনি। কৌশিক যখন বাড়ি ফেরে তখন রাত 11টা পেরিয়ে গেছে। এতক্ষণ ধরে পুরো পরিবার তুবার ঘরে ছিল, তবে মাত্রই সবাই যার যার ঘরে ফিরেছে। কৌশিক ঘর্মাক্ত ক্লান্ত দেহটা টেনে নিয়ে দোতলায় উঠল। লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল বারান্দা দিয়ে। নিজের ঘরে না ঢুকে চলে গেল তুবার ঘরের দিকে। বুকের ভেতর চলতে থাকা প্রলয়কারী ঝড় এখন থামেনি কৌশিকের। তুবাকে বুকে না নিলে বোধহয় এই ঝড় থামবে না। তবে দরজার সামনে আসতেই পা জোড়া থেমে গেল কৌশিকের। ময়না বেগম মেয়ের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ এমন দৃশ্য দেখে ভ্রু জোড়া কুঁচকে গেল কৌশিকের। আজ ময়না বেগম এই ঘরেই থাকবে নাকি? তাহলে কৌশিক যাবে কিভাবে? ভাবতে ভাবতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল ঘষল কৌশিক। ঠিক সেই মুহূর্তে পানি ভর্তি জগ নিয়ে তুবার ঘরের দিকে আসলো মমিতা। তবে ঘরে আর ঢুকতে পারলো না। তার আগে কৌশিক ডেকে উঠল, মৌ শোন। কৌশিকের ডাক শুনে থেমে গেল মৌমিতা। পেছন ফিরে একবার ভালো করে তাকালো কৌশিকের দিকে। ওর পোশাকে দফা রফা অবস্থা দেখে ছোট ছোট চোখে করে বলল, মারপিট করে এসেছিস? না, শালাকে খুঁজে পাইনি। মৌমিতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মুখে আর কিচ্ছু বলল না, কারণ জানে এই ছেলেকে বারণ করেও লাভ নেই। এ কারোর কথা শুনবে না, তাই আর বৃথা চেষ্টা করলো না। এরই মাঝে কৌশিক ফের বলে উঠল, 10 মিনিট সময় দিচ্ছি, রাস্তা ক্লিয়ার কর। মানে চাচিকে তার ঘরে পাঠা। আজ আমি তুবার সাথে থাকবো। বলতে বলতে ঘামে লেপ্টে থাকা চুলগুলো ব্রাক ব্রাশ করলো কৌশিক। মমিতা মৃদু চেঁচিয়ে বলে উঠল, মেয়েটা অসুস্থ, আজ অন্তত অশুভতামি করিস না ভাই। অসুস্থ বলেই তো বলছি, আমি কাছে গেলেই ঠিক হয়ে যাবে। ওকে আমার চেয়ে ভালো আর কেউ সামলাতে পারবে না। রাতটুকু থাকতে দে, দেখবি সকালেই পাখির মতো উঠছে। মমিতার চোখে মুখে আধার নেমে এলো। নাক মুখ কুচকে চলে গেল তুবার ঘরে। এই ভাই নামক প্রাণের জন্য মমিতার জীবনে প্যারার শেষ নেই। এখন শুধু শুধু এক ঝুড়ি মিথ্যে কথা সাজাতে হবে। ভাবতেই গা রি রি করে উঠল মমিতার। তুবাকে ঘুম পাড়িয়ে মাত্রই চোখ দুটো লেগে গেছিল ময়না বেগমের। ঠিক এমন সময় সেখানে মমিতার আগমন ঘটল।
পানি ভর্তি ঝকটা টেবিলে রেখে আলতো করে ময়না বেগমকে ডাকলো। এক ডাকেই সাড়া দিলেন ময়না বেগম। হুড়মুড়িয়ে উঠে বললেন, কি হয়েছে? কিছু হয়নি চাচি, তুমি নিজের ঘরে যাও, তোমার কাছে আজ আমি থাকছি। ময়না বেগম এবার উঠে বসলেন। অবাক সুরে বললেন, ও মা, কেন? কেন মানে? ছোট চাচু নিজের ঘরে একা আছে, এমনিতে হাই প্রেশার তার, আজ আবার দুবার হলো পুরো পরিবার দুশ্চিন্তায় ছিল। রাতে যদি চাচুর প্রেশার বেড়ে যায়, একা একা কি করবে বলো তো? দুর্ঘটনা ঘটে গেলে তখন শুধু হাউতাশ করতে হবে। মৌমিতার যুক্তির পিছে চিন্তায় পড়ে গেলেন ময়না বেগম। তুবাকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় এক দফা প্রেশার বেড়ে গিয়েছিল তাহিদ সাহেবের। রাতে যদি আবার বাড়ে, ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে একবার মেয়ের দিকে তাকালেন। চোখ বন্ধ করে শুয়ে আছে তুবা, হয়তো ঘুমিয়েই পড়েছেন। তিনি ইতস্ত মনে থেমে থেমে বললেন, কথা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তুবা। আরে তুমি ওকে নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখে রাখবো। পারবি তো? পারবো পারবো, তুমি যাও তো। ময়না বেগম একটু আশ্বস্ত হলেন। শাড়ির আঁচল টেনে ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। কয়েক কদম গিয়ে আবার ঘুরে বললেন, কোনো সমস্যা হলে ডাকিস। তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমাও চাচি, কোনো সমস্যা হবে না। দরকার পড়লে তোমার মেয়েকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাব, ঠিক আছে? ময়না বেগম আর কথা বাড়ালেন না। মৌমিতা সবার বড়, ওর দায়িত্ব বোধও বেশি। মেয়েটা খুব দক্ষ হাতে সবকিছু সামলায়। আর যেখানে তুবা তো সবার চোখের মণি, ছোট থেকে ওরাই তো মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ালেন ময়না বেগম। বারান্দায় আসতেই মুখোমুখি হলেন কৌশিকের। কৌশিক বারান্দা জুড়ে হাঁটতে হাঁটতে ফোন টিপছিল। ভাবটা এমন যেন ওর সব মনোযোগ এখন একমাত্র ফোনেই। ময়না বেগম কৌশিককে দেখে একটু থামলেন। নিচু কণ্ঠে বললেন, এত রাতে বারান্দায় কেন? ঘুম আসছিল না চাচি। অকপটে জবাব দিল কৌশিক। ময়না বেগম ফের বললেন, চিন্তা করো না চাচি, আমি আছি তো। তোমার মেয়েকে ঠিক সামনে নেব। কৌশিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল। ময়না বেগম আর দাঁড়ালেন না, ঝটপট সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেলেন। কৌশিক উকি দিয়ে দেখলো একবার, এরপর ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা চলে গেল তুবার ঘরে। ঘরের চৌখাট পার হতেই দেখলো তুবা ফুপিয়ে কাঁদছে। মৌমিতা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ মায়ের সামনে এতক্ষণ ঘুমিয়ে থাকার ভান করছিল তুবা। কৌশিকের মন বলছিল এমন কিছুই হবে, এজন্য মনটা আনচান করছিল এ ঘরে আসার জন্য। ভাবতেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। দুই আঙুলের ঘর্ষণে তুড়ি বাজিয়ে বলল, ওই হাতি, যা বের হ। মৌমিতা এক পলক তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটা কাছে ভাই, বেয়াদবি বন্ধ কর। এই জন্যই তো বের হতে বলছি। আমার বউ আমি ঠিক সামলে নেব। এখানে তোর কোনো কাজ নেই, যা ভাগ। রাগে নাক ফুলিয়ে ওঠে দাঁড়ালো মৌমিতা। কৌশিকের দিকে একবার আগুন চোখে তাকিয়ে ধূপ ধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করে দু চারটে গালিও দিল। মৌমিতা চলে যেতেই কৌশিক আলতো হাতে দরজা আটকে দিল। এরপর লম্বা শ্বাস টেনে চলে গেল তুবার কাছে। কোনো বাক্য ব্যয় না করে সোজা তুবাকে কোলে তুলে নিল। নিজের কান্না ভেজা মুখটা কৌশিকের গলায় গুজে দিল তুবা। সেভাবেই ফুপিয়ে উঠল। কৌশিক সোজা চলে গেল তুবার ঘরের ব্যালকনিতে পাতা ইজি চেয়ারে আরাম করে বসে পড়ল কৌশিক। এরপর তুবাকে নিজের মুখোমুখি করে কোলে বসালো। নিষ্প্রভ চোখে তাকালো তুবার ক্রন্দনরত মুখে। থেকে থেকে ফুপিয়ে উঠছে মেয়েটা, চোখ থেকে গড়গড়িয়ে তপ্ত নোনা জল ঝরছে। কৌশিক দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তুবার চোখ মুছে দিল। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, এখনো কাঁদবি জান? তোকে কাঁদতে দেখে আমার যে বুকে ব্যথা করছে। তুবা চোখ মেলে চাইলো একবার। এই ভেজা দুই চোখে আকাশ সমান ভয় ভেসে বেড়াচ্ছিল। কৌশিকের বুকটা সহসায় মুচড়ে উঠল। তুবার চোখের অব্যক্ত ভাষা বুঝতে বিন্দুমাত্র সময় লাগলো না। কৌশিক দুই হাতে তুবার মুখটা আগলে ধরলো, আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল তুবার কাঁপতে থাকা ওষ্ঠে। কণ্ঠে এক রাশ আকুতি ঢেলে ফিস ফিস করে বলল, এবার তো থেমে যা জান প্লিজ, আমার বুকটা জ্বলে যাচ্ছে। থামার পরিবর্তে তুবার যেন বেশি কান্না পেল এবার। এত আদরের স্বর শুনলে কোনো মেয়ে কি শক্ত হতে পারে? প্রিয় মানুষের সামনে সব মেয়েরাই আহ্লাদী হয়ে ওঠে, তুবার তার ব্যতিক্রম নয়। ঠোঁট ফুলিয়ে তুবা ঝাপটে ধরল কৌশিককে। প্রশস্ত বুকে মুখ গুজে ভেজা কণ্ঠে বলল,
আশেপাশের মানুষগুলো এত নিষ্ঠুর কেন কৌশিক ভাই? আমাদের আলাদা করতে সবাই উঠে পড়ে লেগেছে। লাগুক, আমিও দেখি ওরা ঠিক কী করতে পারে। যদি আলাদা করে দেয় আমাদের? এই ক্ষমতা এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। এই পর্যায়ে তুবা মাথা তুলে তাকালো, ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আমার খুব ভয় হয় কৌশিক ভাই, আপনাকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। সব ভয় ডর আজ এখানেই কবর দে যান। একটা কথা মনে রাখবি, কৌশিক আর তুবা আলাদা কেউ নয়। আমরা দুটি দেহ, একটি প্রাণ। একটা প্রাণকে মানুষ আলাদা করবে কিভাবে? এটা কি সম্ভব? তুবা নির্নিশেষ তাকিয়ে রইল কৌশিকের চোখে, নিঃশব্দে ব্যক্ত করলো হাজারো ভালোবাসা। দুজনে যেন হঠাৎ করেই পুরোপুরি থেমে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল পিনপতন নীরবতা। শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে ভেসে আসছে। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টির সাথে এলোমেলো ঠান্ডা বাতাস। তুবার চোখে ঘোর লেগে গেল। কৌশিকের ঘাড়ে একটা হাত রেখে কিছুটা এগিয়ে গেল। কৌশিকের শক্ত পুরুষালী ওষ্ঠে নিজের নরম ওষ্ঠ মিলিয়ে দিল। প্রকৃতির সাথে তান মিলিয়ে এক গাঢ় চুমনে লিপ্ত হলো দুজন। এর স্থায়িত্ব ছিল মিনিট খানেক সময়। ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে রইল কিছুক্ষণ। শোনা গেল কৌশিকের গা হিম করা শীতল কণ্ঠ। আই লাভ ইউ জান। এই একটা বাক্য দুবার মনের প্রলয়কারী ঝড় থামিয়ে দেয়। বুকটা শীতলতায় ছেয়ে যায়। ভীষণ সুখ সুখ অনুভব হয় দুবার। মনে হয় পৃথিবীর সব সুখ ওর পায়ে এসে লুটিয়ে পড়েছে। তুবা লম্বা শ্বাস টেনে কৌশিককে জড়িয়ে ধরল। দুপা কৌশিকের কোমরের দুই পাশ দিয়ে ফ্লোরে ছুঁয়েছে। সেভাবে আরো একটু ঘনিষ্ঠ হলো। কৌশিকের বুকে মাথা রেখে দেহের ভার ছেড়ে দিল প্রশস্ত বুকে। কৌশিক পরম যত্নে আগলে ধরল নরম দেহটা। মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, যতক্ষণ আমার বুকে আছিস তুই নিরাপদ। একটা ফুলের টোকাও লাগতে দেব না তোর গায়ে। তুই নিশ্চিন্তে ঘুমা যান, আমি আছি তোর সাথে। প্রকৃতির রূপ আজ বড়ই উত্তাল। হিম শীতল ঠান্ডা বাতাস গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। ঠান্ডা আবহাওয়ার গায়ে চাদর টেনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে রাইমা। ঠিক এমন সময় ভিপ ভিপ শব্দে ফোনটা বেজে উঠল। প্রশান্তির ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো রাইমা। কোনো মতে টেনে চোখ খুলে তাকাতেই পরিচিত নাম্বার দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রাইমা। আধখোলা চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করে ঘুম ঝরানো কণ্ঠে বলল, নবদম্পতিকে অভিনন্দন। ওপাশ থেকে শোনা গেল সিফাতের ভরাট কণ্ঠ। মশকরা রেখে নিছেই নাও জলদি। আরে ভাই, আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? পছন্দের মানুষকে বিয়ে করেছেন, বাড়ি গিয়ে বাসর টাসর করেন। বলতে বলতে হুট করেই চোখ মেলে তাকালো রাইমা। মস্তিষ্কের বাতি আচমকাই জ্বলে উঠল। সিফাত ওকে নিচে নামতে বলল কেন? গাধাটা কি বিয়ে করে তুবাকে নিয়ে এই বাড়িতে এসেছে? তাহলে তো সবাই সব জেনে যাবে। ব্যাপারটা বোধগম্য হতেই লাফিয়ে উঠে বসলো রাইমা। আতঙ্কিত কণ্ঠে বলল, নিচে নামবো মানে? আপনি কোথায়? তোমার বাসার নিচে। কি? আর তুবা? তুবা কোথায়? তুবা এখানে নেই, তুমি জলদি নিচে এসো, দরকারি কথা আছে। রাইমা একবার দেয়াল ঘড়িতে নজর বোলালো। রাত 1টা পেরিয়ে গেছে। ঘড়ি থেকে নজর সরিয়ে মৃদু কণ্ঠে বলল, এত রাতে কিভাবে দেখা করব? এত কিছু জানি না আমি। 5 মিনিট সময় দিচ্ছি। হয় তুমি নিজে নিচে আসবে, না হয় আমিও পড়ে যাব। তোমার জন্য আমি বিপদে পড়েছি, এবার বিপদ থেকে তুমি উদ্ধার করবে। বিপদের কথা শুনে ভয় পেয়ে গেল রাইমা। কোনো গন্ডগোল হয়নি তো? ভাবতে ভাবতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। গভীর রাত হওয়ায় ওর বাবা মা ঘুমিয়ে আছে। সেই সুযোগে বাইরে বেরিয়ে এলো। গেটের বাইরে আসতেই দেখলো রাস্তার এক কোণে দাঁড়িয়ে আছে সিফাত। রাইমা ওড়না দিয়ে মুখ ঢেকে এগিয়ে গেল। কাছাকাছি গিয়ে মৃদু চিৎকার করে বলল, কি গন্ডগোল করে এসেছেন? বিয়ে করতে পারিনি, তোবা পালিয়ে গেছে। রাইমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুখ ঢেকে রাখা ওড়নাটাও মাথা থেকে পড়ে গেল। রাইমা দাঁতে দাঁত চেপে বলল, একটা ছোট মেয়েকে সামলাতে পারেন না? কিসের পুরুষ মানুষ আপনি? আপনাকে বিশ্বাস করাই আমার একদম উচিত হয়নি। সিফাত হুট করে রাইমার বাহু চেপে ধরল। রাগী কণ্ঠে বলল, উচিত তো আমার ছিল না তোমাকে বিশ্বাস করা। তোমার কৌশিক ভাইয়ের বিয়ে হয়েছে, এই কথা আমাকে জানাওনি কেন? শেষের বাক্যটা ধমকের সাথে বলল সিফাত। রাইমার চোখে মুখে অবাকের রেশ ছড়িয়ে পড়ল। ও ভুরু কুঁচকে বলল,
কী সব যাতা বলছেন? এসব ফালতু কথা কে বলল আপনাকে? তোমার নিজে বলেছে। মিথ্যে বলেছে? আপনার থেকে বাঁচতে মিথ্যে রচনা শুনিয়েছে, আর আপনি সেই রচনায় বিশ্বাস করে এত বড় ভুল করলেন। মাথা মোটা লোক। সিফাত রেগে গেল। রাইমার বাহু শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে বলল, একদম গালাগালি করবে না। তোমার উস্কানির ঝোঁকের বশেই এত বড় পদক্ষেপ নিয়েছিলাম আমি, কিন্তু এখন বুঝতে পারছি কাজটা ঠিক হয়নি। এবার অন্য সবাই ছেড়ে দিল, কৌশিক ভাই আমাকে ছাড়বে না। রাইমা বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলল, ভালোবাসার জন্য এটুকু ঝুঁকি নিতে না পারলে কিসের পুরুষ আপনি? ভেবেছিলাম তুবাকে বিয়ে করে গ্রামে নিয়ে গিয়ে আপনার ভালোবাসা পূর্ণতা দেবেন, এদিকে আমিও নিজের ভালোবাসা পেয়ে যাব। ধুর, সব ঘেটে গেল। রাইমার কণ্ঠে এক আকাশ সমান বিরক্তি। সিফাত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এবার কি করব তাহলে? আপাতত কিছুদিন লুকিয়ে থাকুন, পরিবেশ ঠান্ডা হলে গ্রামে ফিরে যাবেন। সিফাত সঙ্গে সঙ্গে রাইমার হাত ধরে ওর বাড়ির দিকে হাঁটা দিল। রাইমা হক চকিয়ে প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোমার বাসায়। তাহলে আপনি কেন যাচ্ছেন? তোমার বাসাতেই কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবো তাই। রাইমার পা দুটো সেখানেই জমে গেল। চোখে বিস্ফোরণ ঘটল, ভয়ে বুক কেঁপে উঠল। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, পাগল নাকি? আমার বাসায় কি পরিচয় রাখবো আপনাকে? সেটা তোমার বিষয়, আমি তো সেসব নিয়ে ভাববো না। তোমার জন্য আমি ফেঁসে গেছি, এখন তুমিই আমাকে উদ্ধার করবে। নাহলে আমি সোজা কৌশিক ভাইয়ের সামনে আত্মসমর্পণ করব, সেই সাথে বলে দিব তোমার কথাই এইসব কিছু করেছি আমি। তারপর যেটা হবে তার জন্য আমি দায়ী থাকবো। সিফাতের গা ছাড়া জবাবে শুকনো ঢোক গিল। রাইমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছেন। যা খুশি ভাবতে পারো, তবে এই মুহূর্তে আমার কিছু খাওয়া এবং ঘুমের প্রয়োজন। দুটোরই ব্যবস্থা করো। যতদিন তুমি আমার কথা শুনবে ততদিন বিপদমুক্ত থাকবে। রাইমা পড়ে গেল মহা বিপাকে। চারিদিক থেকে বিপদ একসাথে ঘিরে ধরেছে মেয়েটাকে। এখন সে কিভাবে সামাল দেবে সবকিছু? রাতের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাইমার দুশ্চিন্তা। সিফাত যেন গো ধরে আছে। সে কোনো কিছুর বিনিময়ে রাইমার পিছু ছাড়বে না। নিজের উদ্দেশ্য অসফল হয়ে সেই জেদ রাইমার উপর খাটাচ্ছে। রাইমা অধৈর্য হলো। দুই হাত কোমরে রেখে আকাশের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। কোনো উপায় নেই, আপাতত সিফাতের এই অন্যায় আবদার মানতেই হবে। তাই অজ্ঞতা সিফাতকে নিয়ে হাঁটা দিল বাড়ির দিকে। রাইমার বাবা মা এই মুহূর্তে ঘুমিয়ে থাকায় সিফাতকে বাড়িতে ঢোকাতে খুব একটা সমস্যা হলো না। এছাড়া রাইমার বাবা মা দুজনেই চাকরি করেন, এটাই রাইমার জন্য সবচেয়ে বড় সুযোগ। সকাল সকাল দুজনে যার যার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। এইটুকু সময় সামাল দিলেই হবে, তাহলে আর খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। ভাবতে ভাবতে এক প্রকার শ্বাস আটকে সিফাতকে নিজের ঘরে নিয়ে এলো। সিফাত বসতে বলে রান্নাঘর থেকে রাতের বেঁচে যাওয়া খাবার নিয়ে এলো। খাবারের প্লেট টেবিলের উপর রেখে কাট কাট কণ্ঠে বলল, মানবতার খাতিরে এসব করছি। যেহেতু আমার কথাতে আপনি গ্রাম থেকে ছুটে এসেছেন, তাই আপনাকে সাহায্য করলাম। তবে আজকের রাতটুকুই, কালকেই আপনি নিজের পথ নিজে বেছে নেবেন। এর বেশি আমার বাড়িতে রাখতে পারবো না আপনাকে। বাবা মা জানলে সমস্যা হবে। রাইমার কথার বিপরীতে মৃদু হাসলো সিফাত। ইতিমধ্যে সে খাওয়া শুরু করে দিয়েছে। সারাদিন অভুক্ত থাকায় খাবারগুলো গ্রাসে গিলছে। খেতে খেতে সিফাত জবাব দিল, কাল যাওয়া সম্ভব নেই, কৌশিক ভাই খেপে আছে। একটু আগে খুঁজতে বেরিয়েছিল আমাকে, ভাগ্যিস আমি তাকে দেখে ফেলেছিলাম। খুব কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি। আপাতত তার সামনে যাওয়া সম্ভব নয়। ওর হাত খুব শক্ত, ঘুষিগুলো বেশ জোরেই লাগে। রাইমা বিরক্ত হলো খুব। নাক মুখ কুচকে বিড় বিড় করলো। কাপুরুষ একটা। সিফাত শুনলো বোধ হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। বরং ঝটপট খাওয়া শেষ করে আদেশ সুরে বলল, পানি দাও তো। রাইমা চোখ পাকিয়ে তাকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আমাকে একদম হুকুম করবেন না। আমি আপনার বউ নই যে আপনি যা হুকুম করবেন সেটাই করব। আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তোমার মতো অভদ্র মেয়ের জন্য এটাই উপযুক্ত ব্যবস্থা। রাইমা চোখ পাকিয়ে তাকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল। রাগে রাইমার নাক ফুটে উঠল।
ইচ্ছে তো করছে আপদটাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিতে, কিন্তু এই মুহূর্তে রাইমা নিরুপায়। তাই অপমানগুলো দাঁতে দাঁত চেপে হজম করে নিল। আর কোনো কথা না বাড়িয়ে ধূপধাপ কদম ফেলে ব্যালকনির দিকে চলে গেল। ব্যালকনির দরজার কাছে যেতেই সিফাত বলে উঠল, তোমার ঘরে আছি বলে নিজেকে আবার রাজকুমারী ভেবে বসো না। আমি আগেই বলেছি, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। এই যোগ্যতা এক এবং একমাত্র দুবার আছে। সো নিশ্চিন্তে থাকো, তোমার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাবো না। রাইমা তবুও কোনো জবাব দিল না। চোখ মুখ খিচে ঠাস করে ব্যালকনির দরজা আটকে দিল। ছোটখাটো ব্যালকনির ফ্লোরে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিল। যত যাই হোক, সিফাত একজন পুরুষ মানুষ, ওর সাথে এক ঘরে থাকার মতো রিস্ক রাইমা কিছুতেই নেবে না। রাত পেরিয়ে এক মিষ্টি সকালের আগমন। সকাল থেকেই ভুঁইয়া মঞ্জিল সাজ সাজ রবে মেতে মেতে উঠেছে। আজ বাড়িতে আমন্ত্রিত বিশেষ মেহমান ডক্টর রাতুরের পরিবারের আগমন ঘটেছে। যদিও ওদের গতকাল বিকেলে আসার কথা ছিল, কিন্তু তুবা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় মমিতা ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিল। এজন্য একদিন পরে আসলো তারা। অতিথিদের আপ্যায়নে ব্যতিব্যস্ত পুরো পরিবার। এই যেমন বাড়ির রমণীগণ বাহারি রকমের রান্নায় ব্যস্ত, আর বাড়ির কর্তারা ব্যস্ত অতিথিদের সাথে খোশ গল্পে। মাঝে মাঝে রিয়া আর নীরব রান্নাঘর থেকে খাবারের বাটি টেবিলে সাজাচ্ছে। মমিতা নিজের ঘরে, তার নিচে নামার জন্য এখনো ডাক পড়েনি। তবে এই মুহূর্তে বাড়িতে পুরো পরিবার উপস্থিত থাকলে উপস্থিত নেই কৌশিক আর তুবা। সেই সাত সকালে তুবাকে নিয়ে বেরিয়েছে কৌশিক, বলে গেছে কোনো দরকারি কাজ আছে। ছেলের এমন হেয়ালিপনায় চরম বিরক্ত জামাল সাহেব। শুধুমাত্র মেহমানদের জন্য মেজাজটা নিয়ন্ত্রণে রেখেছেন। এদিকে তুবাকে নিয়ে সোজা স্কুলে চলে এসেছে কৌশিক। ভেতরে জ্বলতে থাকা রাগের আগুন এখনো এক ফোঁটাও কমেনি। সিফাতকে খুঁজে না পেয়ে রাগটা তরতর করে বেড়েই চলেছে। গেটের সামনে গাড়ি থামিয়ে তুবার হাত ধরে নেমে গেল কৌশিক। স্কুলের গেট দিয়ে না ঢুকলো পাশাপাশি দাঁড় করানো কলেজ গেটে। ভবনে ঢুকে আগে খুঁজে বের করলো লাইব্রেরিয়ানকে। তুবার ভাষ্য মতে সে লাইব্রেরির ওয়াশরুম থেকে বেরিয়ে রিমিকে খুঁজছিল, কিন্তু রিমি তখন লাইব্রেরিতে ছিল না। তাই ওকে খুঁজতে খুঁজতে তুবা বাইরে বেরিয়ে আসে। বারান্দায় দেখা হয় লাইব্রেরিয়ান চাচার সাথে। তিনি তুবাকে বলেন গার্লস কমন রুমে তুবার হাজবেন্ড ওর জন্য অপেক্ষা করছে, কিন্তু তুবা সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। এর কিছুক্ষণ পর সেখানে সিফাত আসে। প্রথমে তো সিফাতকে দেখে বেশ চমকে যায় তুবা। গ্রাম থেকে হঠাৎ এই লোক ঢাকায় কি করে এলো? তবে তুবার ভাবনায় এগোতে না দিয়ে সিফাত মিষ্টি হেসে বলেছিল, কৌশিক ভাই তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, আমার সাথে চলো। বোকা মেয়েটা কৌশিকের নাম শুনেই গলে গেছে। ভালো মন্দ বিচার না করে সিফাতের সাথে চলে গেছে স্কুল থেকে। কিন্তু অটোতে ওঠার পর তুবার চোখ দুটো আচমকাই ঘুমে তলিয়ে যায়। যখন ঘুম ভাঙে তখন তুবা নিজেকে সেই অটোর মধ্যেই আবিষ্কার করে। আর অটোটা তখন ছিল কাজী অফিসের সামনে দাঁড়িয়ে। গত রাতের কথা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠল তুবার। চলতে চলতে এক পলক কৌশিকের দিকে তাকালো। সকালে ঘুম থেকে উঠে এই সব কাহিনী বিস্তারিত বলেছে কৌশিককে। সেই মুহূর্তে ওকে নিয়ে বেরিয়ে পড়েছে কৌশিক। লাইব্রেরিতে এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই লাইব্রেরিয়ানকে পেয়ে গেল কৌশিক। ভদ্রলোক সেলফে বই সাজিয়ে রাখছিলেন। তুবার হাতটা আলতো করে ধরে সেদিকে পা বাড়ালো কৌশিক। হঠাৎ তুবাকে আসতে দেখে ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। তুবা সবার আগে প্রশ্ন ছুড়ল, তোমাদের আত্মীয় যে মেয়েটা আছে না, এই কলেজেই পড়ে, সে তো আমাকে বলল তোমাকে ডেকে কমন রুমে পাঠাতে। কেন সেখানে তোমার হাজব্যান্ডকে পাওনি? লোকটার চোখে মুখে প্রশ্ন। তুবা আর চোখে তাকালো কৌশিকের দিকে। দাঁতে দাঁত চেপে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে কৌশিক। লাইব্রেরিয়ানের আকার ইঙ্গিতে স্পষ্ট বুঝতে পারছে নাটের গুরুকে। তবুও নিশ্চিত হতে পকেট থেকে ফোনটা বের করলো কৌশিক। এরপর রাইমার আইডি সার্চ করে ওর একটা ছবি বের করলো। এরপর সেটা লাইব্রেরিয়ানকে দেখিয়ে বলল, এই মেয়েটা। রাইমার ছবি এক দেখাতে চিনে ফেললেন তিনি। মাথা ধুলিয়ে বললেন, হ্যাঁ এটাই তো, কিন্তু কি হয়েছে? কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। কপালের মাঝ বরাবর রগ ফুলে কেঁপে উঠল। গলার দুই পাশের শিরায়ও দাঁড়িয়ে গেল যেন। কৌশিক হাত মুষ্টিবদ্ধ করে কিছু একটা ভাবলো। এরপর লাইব্রেরিয়ানকে উদ্দেশ্য করে কাট কাট কণ্ঠে বলল, আমার সাথে চলুন, দরকার আছে। এইটুকু বলেই তুবার হাতটা ধরে গট গট পায়ে বেরিয়ে গেল কৌশিক। পেছন পেছন
পেছন পেছন লাইব্রেরিয়ানও আসলো। ঘড়িতে সময় তখন সকাল 9টা। মাত্রই ক্লাস শুরু হয়েছে। সবগুলো ক্লাস স্টুডেন্টদের চেঁচামেচি আর হইচই হট্টগোল কান ঝালাপালা হয়ে যাচ্ছে যেন। রাইমাদের ক্লাসে টিচার ঢুকেছে মিনিট 10 আগে। এই মুহূর্তে তিনি খসখসে বোর্ডে শব্দ করে কিছু লিখে যাচ্ছেন। ঠিক এমন সময় ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালেন কলেজের দপ্তরি। ক্লাস টিচারকে উদ্দেশ্য করে বললেন, স্যার, রাইমাকে ওর সাথে একজন দেখা করতে এসেছে, শহীদ মিনারে অপেক্ষা করছে। ভরা ক্লাসে আচমকা নিজের নাম শুনে অপ্রস্তুত হয়ে দাঁড়ালো রাইমা। এই সময় ওর সাথে আবার কে দেখা করতে আসলো ভাবতে গিয়ে সমতল ভুরুদয় কুঁচকে গেল। দপ্তরি তাড়া দিয়ে নিজের কাজে চলে গেল। এদিকে রাইমার মাথায় হাজার চিন্তা দানা বাঁধলো। ওর সাথে কার দেখা করার প্রয়োজন হতে পারে? সিফাতকে তো নিজের ঘরে রেখে ঘর তালা দিয়ে এসেছে। তাহলে ভাবতে ভাবতে রাইমা ক্লাস থেকে বেরিয়ে গেল। তবে শহীদ মিনারের কাছাকাছি আসতেই চমকে উঠল নাইমা। চোখ দুটো মার্বেলের আকার ধারণ করলো। শহীদ মিনারের সিঁড়িতে পাশাপাশি বসে আছে কৌশিক আর তুবা। কৌশিক বাদামের খোসা সারিয়ে তুবার হাতে দিচ্ছে, তুবা সেগুলো একে একে মুখে পুরে নিচ্ছে। ভাবটা এমন যেন তুবা বাদামের খোসাগুলো ছাড়াতে পারে না।